নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সিনে দিব্যর একদম নতুন একটা সিরিজে সিনে নস্টালজিয়া। আমরা প্রতিদিন কত নতুন নতুন সিনেমার ট্রেলার, আপডেট আর খবর দেখি, কিন্তু কিছু সিনেমা এমনও থাকে যা বছর পেরিয়ে গেলেও আমাদের মনের এক কোণে স্থায়ীভাবে থেকে যায়। মুক্তির সময় হয়তো সিনেমাগুলো সেভাবে সাফল্য পায়নি, কিন্তু সময় যত গড়িয়েছে দর্শকদের ভালোবাসায় সিনেমাগুলো পেয়েছে একটা আলাদা পরিচয়, কাল্ট ক্লাসিক। আর এমনই কিছু পুরনো মেমোরি রিফ্রেশিং সিনেমার গল্প নিয়ে শুরু হচ্ছে আমাদের এই নতুন সিরিজ সিনে নস্টালজিয়া। এই সিরিজের প্রথম পর্বে এমন একটা সিনেমা যেটা 2004 সালে প্রেক্ষাগৃহে আসার সময় হয়তো সেভাবে দর্শক টানতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সিনেমাটাই মানুষের হৃদয়ে তৈরি করে নিয়েছে একটা স্থায়ী জায়গা। হ্যাঁ, আমি কথা বলছি আশুতোষ গোয়াইকারের পরিচালনায় শাহরুখ খানের কাল্ট ক্লাসিক সিনেমা স্বদেশ নিয়ে। কেন স্বদেশ আলাদা? 2004 সালের সেই সময় শাহরুখ খান মানেই ছিল রোমান্টিক হিরো, রাহুল কিংবা রাজ, বড় বড় বিদেশি লোকেশন, প্রেমের গল্প আর জমজমাট এন্টারটেনমেন্ট। কিন্তু ঠিক সেই সময় এসআরকে বেছে নিয়েছিলেন এমন একটা চরিত্র, এমন একটা ক্যারেক্টার যেটা তার চেনা ইমেজের একদম বিপরীত। চরিত্রটার নাম ছিল মোহন ভার্গব, যিনি ছিলেন নাসার একজন সফল প্রজেক্ট ম্যানেজার। আমেরিকায় তার সফল জীবন, কিন্তু নিজের লালন পালন করা মা কাবেরী আম্মাকে খুঁজতে তিনি ফেরত আসেন ভারতে। ফিরে আসেন চরণপুর নামের একটা অতি সাধারণ ছোট্ট গ্রামে। উদ্দেশ্য ছিল খুবই সহজ, মাকে নিয়ে আবার আমেরিকায় ফেরত যাওয়া। কিন্তু চরণপুরে ফিরে আসার পর থেকেই সবকিছু বদলাতে শুরু করে। নিজের মাটি, নিজের মানুষ আর নিজের শিকড়ের সঙ্গে জুড়তে জুড়তে মোহনের মধ্যেও আসতে থাকে একটা বড় পরিবর্তন। আর এই পরিবর্তনের গল্পটাই হলো স্বদেশের মূল প্রাণ। ট্রেনের সেই এক গ্লাস জল সিনেমাটিতে এমন অনেক দৃশ্য আছে যা একটাও বড় সংলাপ ছাড়াই মন ছুঁয়ে যায়। মনে আছে ট্রেনে সেই বাচ্চাটির কথা, স্টেশনে যে মাত্র 25 পয়সায় এক গ্লাস জল বিক্রি করেছিল? নাসার আধুনিক জীবনে অভ্যস্ত মোহন ভার্গব যখন সেই জল এক চুমুকে খেয়ে নেয়, তখনই যেন কিছু একটা বদলে যায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। একটা দৃশ্যেই ফুটে ওঠে ভারতের দারিদ্র্য, বাস্তবতা আর মোহনের মনের ভেতরকার অপরাধবোধ। আর তার সাথে এআর রহমানের অসাধারণ সুর আর জাভেদ আখতারের ইয়ে जो देश है तेरा গানটা দৃশ্যটাকে নিয়ে যায় এক এক অন্য উচ্চতায়। তাহলে এখন প্রশ্ন হলো, তখন সফল হলো না কেন সিনেমাটা? এইখানেই আসে সব থেকে বড় প্রশ্নটা। এত সুন্দর একটা সিনেমা 2004 সালে প্রত্যাশা মতো ব্যবসা করতে পারলো না। এর একটা বড় কারণ ছিল সেই সময় দর্শকদের রুচি। তখন প্রেক্ষাগৃহে দর্শকদের একটা বড় অংশ চাইতেন লার্জার দ্যান লাইফ এন্টারটেনমেন্ট, চাইতেন রোম্যান্স, মশলা আর বিনোদন। আর তার মাঝে স্বদেশ ছিল একেবারেই আলাদা। এটি একটা বাস্তবধর্মী সামাজিক গল্প। গতি ছিল তুলনামূলক ধীর আর দৈর্ঘ্য ছিল 3 ঘন্টার বেশি, ফলে মুভির মুক্তির সময় সিনেমাটা সবার কাছে সেভাবে পৌঁছতে পারেনি। কিন্তু সময় বদলেছে, দর্শকদের দৃষ্টিভঙ্গি বদলেছে, আর স্বদেশ ধীরে ধীরে পেয়েছে তার প্রাপ্য সম্মান। আজ স্বদেশ শুধু শাহরুখ খানের একটা সিনেমা নয়, এটা নিজের মাটির সঙ্গে মানুষের সম্পর্কের গল্প, নিজের শিকড়কে চেনার গল্প আর নিজের দেশের জন্য কিছু করার গল্প। তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি জীবনের ব্যস্ততার মাঝে একটু শান্তি চান, অথবা নিজের দেশের প্রতি ভালোবাসাটাকে নতুন করে অনুভব করতে চান, তাহলে উইকেন্ডে পরিবারের সাথে স্বদেশ আবার দেখতে পারেন। ভালো সিনেমা দেখার পাশাপাশি মনটাও যেন একটা অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে। শেষ কথা যদি বলি, শাহরুখ খানের কেরিয়ারে রয়েছে অনেক বড় ব্লকবাস্টার, অনেক বড় বড় সিনেমা, রয়েছে অসংখ্য মনে রাখার মতো ক্যারেক্টার, কিন্তু যদি তার সেরা পারফরমেন্সের কথা বলা হয় তাহলে স্বদেশের মোহন ভার্গব প্রথম সারিতেই থাকবেন। কারণ এখানে আমরা শুধু শাহরুখ খানকে দেখিনি, আমরা দেখেছি মোহন ভার্গবকে। আর এটাই এই সিনেমার সব থেকে বড় সাফল্য। এটাই ছিল আমাদের নতুন সিরিজ সিনে নস্টালজিয়ার প্রথম পর্ব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন সিনেমাটা নিয়ে আমরা কথা বলবো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল সিনে দিব্যতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবে। দেখা হবে আবার কোনো একটা ক্লাসিক কাল্ট সিনেমার গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।